কিচ্ছু হতে দিব না, তুই দেখে নিস। তারপর আপা হালকা হাসি দিয়ে কেমন জানি উদাসীনভাবে তাকিয়ে রইল দেয়ালের দিকে। কিছুক্ষণ পরে লোকটা ওষুধ নিয়ে ফিরে এলো, আপার মাথার কাছে বসে বলল, কি খাবে তুমি? ওষুধ খেতে হবে তোমার। আপা মুখ ফিরিয়ে নিল, বলল, আমার তো খিদা নেই, এমনিতেই ওষুধ খেয়ে নিব। লোকটা মানা করে উঠে গিয়ে একটা প্লেটে কিছু খাবার নিয়ে এলো, এনে আপার মুখের সামনে ধরলো। আপা কেমন অসহায়ের মতন তাকালো। আমার তো গায়ে যেন আগুন ধরে যাচ্ছে, যার জন্য এত কষ্ট আমার আপার, তার এখন নাটকীয়ভাবে দরদ উঠলে উঠছে। চুপচাপ সহ্য করছি শুধু আপার জন্য। আপা প্লেট হাত দিয়ে সরিয়ে দিল। লোকটা এবার প্লেট সামনে এনে নিজের হাতে ভাত মেখে এক লোকমা আপার মুখে ধরলো আর বলল, প্লিজ একটু খেয়ে নাও, তোমার অবস্থা বেশ খারাপ হয়ে গিয়েছে। লোকটার চোখে মুখে কেমন জানি ভীষণ মায়া ছায়া ভেসে উঠছিল, আর গলাটাও একেবারে নরম। আপা তখন কেমন করুণ ভাবে যে তাকালো লোকটার দিকে, আমারই বুকের ভেতর কেমন ব্যথা হয়ে উঠল। কিছুক্ষণ চুপ থেকে আপা গাল এগিয়ে হা করলো। লোকটা আলতো হাসি মুখ করে খাবারটা দিল আপার মুখে। আপার সাথে সাথে খুব নীরবে চোখের পানি ছেড়ে দিল। তার তীব্র কষ্ট যেন মুখেই ফুটে উঠছিল। কেমন ভয়াক্তভাবে ফুফিয়ে উঠে আপা মুখ হাতে ঠেকাতেই হড়মড় করে বমি করে দিল। লোকটা সাথে সাথে প্লেট রেখে দিয়ে আপার পেছনে গিয়ে কপাল ধরলো আর পিঠে হাত বুলানো শুরু করলো। আমি তড়িঘড়ি করে এক দৌড়ে পানি নিয়ে এলাম আর আপার মুখের সামনে বালতি ধরলাম। দেখেই বোঝা যাচ্ছিল আপার খুব কষ্ট হচ্ছে। আপা বমি করা বন্ধ করলো। আপার মুখ ধুয়ে দিল লোকটা। আমি দেখছি আর অবাক হচ্ছি, যদিও আমার মনের ভেতর ভালো লাগছিল না। আপাকে আস্তে করে শুইয়ে দিল লোকটা। আমাকে বলল, তুমি ওর পাশে বসো, আমি একটু বাইরে থেকে আসছি। আমি উত্তর না দিয়ে সোজা আপার কাছে বসে পড়লাম। লোকটা বাইরে যাওয়ার আগে তেল পানি এনে দিল আপার মাথায় দেওয়ার জন্য। আমি হাত দিয়ে নিয়ে আপার মাথায় দিয়ে দিলাম। আপা এক পাশ ফিরে শুয়ে থাকলো। এতক্ষণ আপা লোকটার দিকে একবারও তাকালো না। লোকটা আস্তে আস্তে বাইরে চলে গেল। আমি আপার হাত বুলাচ্ছি আর প্রশ্ন করছি, আপা তোর ভালো লাগছে এখন একটু? আপা উত্তর না দিয়ে চুপ করে থাকলো কয়েক মুহূর্ত। তারপর খুব দুর্বল স্বরে বলে উঠল, মনি, তুই আমাকে এখনই বাড়িতে নিয়ে যেতে পারবি? আমি একটু অবাক হয়ে রাজি হয়ে গেলাম। হ্যাঁ আপা পারবো, কিন্তু তোর এই শরীরে এতটা কষ্ট নেওয়া ঠিক হবে না আপা। তুই আগে একটু সুস্থ হ, তারপর আমরা এখান থেকে চলে যাব। আপা একটু অভিমান কণ্ঠে বলে উঠল, আমি পারবো, কষ্ট হবে না, এখানে আমার দম বন্ধ হয়ে আসছে। আপার কথা শুনে আমার বুকের ভেতর খচখচ করতে লাগলো। কত কষ্টই না হচ্ছে আমার আপার। আপা আমাকে জলদি করতে বলল। আমি আর কথা না বাড়িয়ে আপার ফোন হাতে আমাদের পরিচিত এক ড্রাইভারকে কল করলাম। ওনাকে জলদি করে আসতে বললাম। তারপর আমি আপা পাশে বসে আপার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর আপার কষ্টটাকে বোঝার চেষ্টা করছি। আপাকে জিজ্ঞেস করলাম আস্তে করে, তোর আবার বমি হবে না তো আপা? এক ফোঁটাও শক্তি নেই এখন তোর গায়ে। রাস্তায় বমি শুরু হলে তোকে নিয়ে কি করব বলতো? আপা হু হু করে কেঁদে উঠলো। আমি তখন খেতে চাইনি রে একদম, কিন্তু লোকটার শেষ স্পর্শটুকু পেতে চেয়েছিলাম, তাই আমি বেশি না করতে পারিনি। আমি আপার দিকে তাকিয়ে হা হয়ে গেলাম। এত কষ্ট, এত যন্ত্রণা এই নরকের ভেতর ভোগ করেও আপা কিনা একটু ভালোবাসার কাছে কাতর ছিল। অথচ অমানুষটা আপাকে বুঝলোই না। আমার যদি ক্ষমতা থাকতো তাহলে অমানুষটাকে পৃথিবীর সব থেকে বড় শাস্তিটাই দিতাম। আপার মনোযোগ সরাতে জিজ্ঞেস করলাম, আপা ব্যাগ গুছাতে হবে না, তুই আমাকে বলে দে, আমি গুছিয়ে নিচ্ছি। আপা মুখ ফিরিয়ে দিয়ে বলল, শুনেছি মেয়েরা স্বামীর বাড়িতে আসে একবারে, মৃত্যুর পর ফিরে যায়। আমিও যেহেতু চলে যাচ্ছি, মৃত মানুষের মতো খালি হাতেই চলে যাব এই ঘর থেকে। আমার পুরো শরীর শিউরে উঠল। আপার মুখের দিকে তাকিয়ে ফর্সা মুখটা বোধহয় আকাশ ছোঁয়ার যন্ত্রণা নীল হয়ে যাচ্ছে। আপা স্তব্ধ হয়ে বসে আছে। আমিও নির্বাক হয়ে আপাকে দেখছি। হঠাৎ লোকটা নিঃশ্বাস না নেওয়া দম ভরে ছুটতে ছুটতে এসে আপার কাছে এসে জিজ্ঞেস করলো, নীলা, তুমি নাকি বাড়ি যাচ্ছ এখনই? ড্রাইভার ফোন করেছিল। তোমার মাথা ঠিক আছে? এই শরীরে কিভাবে বের হবে তুমি? একটু সুস্থ হও তুমি, আমি নিজে গিয়ে তোমাকে দিয়ে আসবো। আপা একটু চুপ থাকার পর বলল, আমার এই শরীরে বাবার কাছে থাকতে ইচ্ছে করছে, আমাকে বাধা দিও না, হয়তো আমাকে ঠেকানো যাবে না। লোকটা মুখটা কেমন অসহায়ের মতো করে সরে গেল একটু আপার থেকে। একবার আমার দিকে তাকিয়ে তারপর আপার মুখের দিকে চেয়ে থাকলো। আপা অন্যদিকে তাকিয়ে আছে। লোকটা মুখ দেখে মনে হচ্ছিল সে সব বুঝতে পেরেছে। তার বলার কিছুই নেই। আমি আমার ঘরে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম খুব তাড়াহুড়ো করে। তারপর আপাকে উঠালাম ধীরে ধীরে। লোকটা বোবার মতো তাকিয়ে আছে, তার যেন কিছুই করার নেই। আপা একসময় একটু টলে পড়তে গেলে লোকটা জলদি করে হাত এগিয়ে দিল ধরার জন্য। আপা ধরতে দিল না, একাই আমাকে ধরে দাঁড়িয়ে গেল। লোকটা কি যে বড় একটা দীর্ঘশ্বাস ছাড়লো আর বলল, আমি তোমাকে এত খারাপ অবস্থায় দেখবো কখনো ভাবিনি।
আপা উত্তর দিল, আমার অবস্থা এমন হয়ে যাবে আমিও কখনো ভাবিনি। আমি নীরব দর্শকের মতো তাকিয়ে দেখছিলাম। গাড়ির হর্ন বেজে উঠলো। ওটা শুনেই আমার আপা কেমন জানি চমকে উঠলো। আর লোকটার মাথা একেবারে নুয়ে ছিল। আপাকে বলল, আমার ভুলের শাস্তি তুমি নিজেকে দিও না, ভুল থেকে বেরিয়ে আসতে চাই। তুমি কি আমাকে সুযোগ দিবে একবার? কথাটা শুনে আপা কেমন জানি পাথরের মতো শক্ত হয়ে দাঁড়িয়ে থাকলো। কিছু বলছে না। লোকটা কেমন একটা আর্তনাদ করে উঠলো। প্লিজ নীলা, কিছু বলো তুমি, এভাবে শাস্তি দিও না আমাকে, আমি ক্ষমা পেতে চাই। আপা আমার হাত কেমন জানি শক্ত করে ধরে হাঁটা শুরু করলো একটু একটু করে। মেন দরজা কাজ পর্যন্ত গিয়ে একটু থেমে গেল। লোকটা পেছন পেছন ছুটে এলো, কাতর হয়ে বলল, দোহাই লাগে, কিছু বলে যাও আমাকে। আপা ঘুরে তাকালো না, মুখটা হালকা সাইড করে নিয়ে বলল, আমি তোমাকে নীরবে 1000বার সুযোগ দিয়েছি ভুল শুধরানোর। আমি চলে যাচ্ছি এখন থেকে, তোমাকে লুকিয়ে ভুল করতে হবে না, আর ক্ষমার সুযোগটা তোমাকে দেওয়া হবে। তারপর আপা অনেক বড় করে দম নিয়ে পেটে আলতো করে হাত দিয়ে বলল, তোমার ভুলের শাস্তি এটাই, তুমি তোমার সন্তানকে তোমার পরিচয় নিজে শেখাতে পারবে না। এই কথা শুনে আমি এতটা চমকে গেলাম যে আমি কেমন যেন কেঁদে উঠলাম। হা করে আপার দিকে তাকিয়ে দেখি আপা যেন একটা রোবটের মতো দাঁড়িয়ে আছে। আমি আপাকে কিছু জিজ্ঞেস করার আগে আপা অতটা দুর্বল নিয়েও আমার হাত হ্যাচকা টান দিয়ে হাঁটা শুরু করলো। আমি যতটা অবাক হয়েছি তার থেকেও বড় শক লোকটা পেয়েছিল। পেছন থেকে লোকটার আর্তনাদ শোনা গেল। আমি পিছন ফিরে তাকিয়ে দেখি লোকটা মেঝেতে আছড়ে কাঁদছে। আপার কান পর্যন্ত শব্দ আসছিল, কিন্তু একটা বার ভুল করেও আপা ফিরে তাকালো না লোকটার জন্য। আমার একটু মায়া হলো। কে বলেছে তার ভুলের শাস্তি দুনিয়াতে নেই? আমার মনে হয় এর থেকে বড় শাস্তি আর কিছুই হতে পারে না। ধন্যবাদ। কেমন লেগেছে অবশ্যই জানাবেন।